হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে এলিট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা অলরেডি আলোচনা করেছি 4th ইউনিট পর্যন্ত, যেগুলো তোমরা খুব ভালোভাবে দেখেছো এবং তোমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানিয়েছো। এবং তোমরা হয়তো যারা নতুন তারা জানবে যে এলিট ইউটিউব চ্যানেলের নিচে এলিট অ্যাপটা রয়েছে, সেটা লিঙ্কে গিয়ে ডিটেলস, ভিডিও, অডিও, তারপরে নোটস, কোশ্চেন অ্যান্সার সবগুলোই পেয়ে যাবে তোমরা। আজকে যেটা আমরা আলোচনা করব, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার 5, যেটাকে আমরা ইউনিট 5 হিসেবে দেখব। ইউনিট 5 এর আজকে পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। আমরা ভারতীয় সংবিধান সম্বন্ধে এর আগে সেমিস্টারও পড়েছিলাম, কিন্তু এবার যে ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করব তার মধ্যে 3টে জিনিস রয়েছে এই ইউনিটে। এই ইউনিটে আমরা আলোচনা করব মৌলিক অধিকার, নীতি নির্দেশক তত্ত্ব, যেটা আমরা ডিপিএসপি নামে জানি। তারপরে আমরা আলোচনা করব মৌলিক অধিকার, অর্থাৎ মৌলিক অধিকার নিয়ে যেমনটা আলোচনা করব তেমনটাই মৌলিক কর্তব্য নিয়েও আমরা আলোচনা করব। আমরা জানবো যে মৌলিক অধিকার তো আমাদের মেন সংবিধানে ছিল, কিন্তু মৌলিক কর্তব্য কবে এবং কেন এবং কি কি রয়েছে সেইগুলো নিয়ে আজ ডিটেলসে আলোচনা করব। চলো আমরা আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব সংবিধানের মৌলিক অধিকার নিয়ে। দেখো, মৌলিক অধিকার মানে হচ্ছে আমাদের কিছু বেসিক রাইটস, যেগুলোর মাধ্যমে আমরা নিজেকে একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি, তার একটা প্রাসঙ্গিকতা বিচার করবে আমাদের মৌলিক অধিকারের মাধ্যমে। তোমরা জানো, আমাদের স্বাধীনতার আগে ব্রিটিশরা আমাদের রাজ করত, আমাদের রুল করত। কেন? তার উদাহরণ যদি দেখি, সেই মুহূর্তে আমাদের মৌলিক অধিকার ছিল না। আমাদের যখন ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন কিন্তু মেন প্রেক্ষাপটে ছিল যে প্রত্যেকটা ব্যক্তি অর্থাৎ ইন্ডিভিজুয়াল যাতে দেশের মধ্যে নিজেকে স্বাধীনভাবে বিভাজিত করে, নিজের মত প্রকাশ করতে পারে, নিজে যেভাবে চাইবে সেভাবে লাইফ লিড করতে পারে। ঠিক আছে, তো আমরা জানবো যে মৌলিক অধিকার কাকে বলে, এবং বিভিন্ন অথর অর্থাৎ লেখক তারা মৌলিক অধিকার সম্বন্ধে নিজেদের সংজ্ঞা প্রদান করেছে। আমরা যদি মৌলিক অধিকারকে সংক্ষেপে বলি যে মৌলিক অধিকার কি, তবে আমরা জানবো মৌলিক অধিকার হলো সংবিধান স্বীকৃত এমন কিছু মৌলিক স্বাধীনতা যা নাগরিকের জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা, অর্থাৎ একদিকে যেমন স্বাধীনতা থাকবে তেমন একদিকে ডিগনিটি থাকবে, অর্থাৎ মর্যাদা থাকবে, যেটা নিশ্চিত করবে কি সংবিধান। আমাদের ভারতীয় সংবিধানের 3য় অংশে, অর্থাৎ ইউনিট যেমনটা ভাগ করে তেমনি সংবিধান বিভিন্ন পার্টসে বিভক্ত রয়েছে। আমাদের 3rd পার্টস রয়েছে, তার মধ্যে আর্টিকেলস 12 to 35, এই যে সংবিধানের ধারা, সেখানে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আমরা কি বলবো, মৌলিক অধিকার হচ্ছে একটি সংবিধান স্বীকৃত অধিকার যা ব্যক্তির স্বাধীন ও মর্যাদাকে স্বীকৃত নিশ্চিত করে। ঠিক আছে, এবার আমরা জানবো মৌলিক অধিকারকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন প্রথমে আমরা জেনে নেব ডিডি বসুর কথা। ডিডি বসু বলছেন, মৌলিক অধিকার হলো এমন অধিকার যা ব্যক্তির জীবনের জন্য অপরিহার্য এবং সংবিধান কর্তৃক রাষ্ট্রের যে কোনো স্বৈরতান্ত্রিক কার্যকলাপ থেকে সুরক্ষিত রাখে। ওনার মতে মানে মৌলিক অধিকার থাকলে কি হবে, একটা স্বৈরতান্ত্রিক কার্যকলাপ নিষিদ্ধ হবে। কেন? যে ব্রিটিশরা যেমনটা ছিল, তারা মৌলিক অধিকার দেয়নি। আমাদের স্বাধীনের যে স্বৈরতান্ত্রিক যে শাসন যদি চাই, কেউ করতে পারবে না। কেন? আমাদের সংবিধানে মৌলিক অধিকার দিয়েছে বিভিন্ন শাসক এবং সরকারের এগেনস্টে খারাপ কিছু যদি করে, তবে সরকার যদি খারাপ কিছু করে তার এগেনস্টে কথা বলার। এরপরে আমরা দেখব পিএম বক্সি উনি বলছেন, মৌলিক অধিকার হলো সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক মানবাধিকার। মানবাধিকারের পাশাপাশি উনি বলেছেন যা দেশের সকল নাগরিকের জন্য নিশ্চিত করা। কারণ আমাদের মানবিকের মেন যে অধিকারগুলো কি,
আমরা নিজের ভাষা প্রকাশ করা, আমরা সরকারের যদি সরকার খারাপ কিছু করে তার এগেনস্টে বলা, আমাদের নিজস্ব যে অধিকার রয়েছে, আমাদের পার্সোনাল লিবার্টি যে রয়েছে, আমরা কি খাবো, কি পরবো, আমরা কি ধর্ম পালন করব, সবগুলো কি করবে, নিশ্চিত করবে কে, সংবিধান। যার কারণে পিএম বক্সি বলছেন মৌলিক অধিকার হলো সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক মানবাধিকার। তার সাথে সাথে যা দেশের সকল অর্থাৎ অল সিটিজেন এই জিনিসটা পায়। এরপরে আমরা বলবো বি আর আম্বেদকরের কথা। বি আর আম্বেদকর, যাকে ভারতীয় সংবিধানের রূপকার বলা হয়, যাকে ভারতীয় সংবিধানের মেন ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেকে বলে, অর্থাৎ বি আর আম্বেদকর বলছেন মৌলিক অধিকার হলো ভারতীয় সংবিধানের প্রাণ, অর্থাৎ লাইফ and soul. Fundamental rights is and life and soul of Indian Constitution. মৌলিক অধিকারকে তিনি প্রাণ ও আত্মার কথা রিমাইন্ড করেছেন। কারণটা কি, তিনি মনে করেন যার মাধ্যমে ন্যায়, তারপরে স্বাধীনতা ও ইকুয়ালিটি অর্থাৎ সমতা কি হবে, নিশ্চিত হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এনারা বলছেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সংবিধানের উল্লেখিত যে অধিকারগুলো রয়েছে তার মধ্যে মৌলিক অধিকার হচ্ছে যেটা একটি ব্যক্তিকে তার পরিপূর্ণ লাইফ একটি স্বাধীন দেশে সে কি করে, নিশ্চিত করে মৌলিক অধিকারের মাধ্যমে। এবার আমরা দেখব যে মৌলিক অধিকার এর প্রকারভেদ। দেখো, মৌলিক অধিকার বিভিন্ন দেশের বিভিন্ন রকম রয়েছে। আমরা যদি ভারতীয় পার্সপেক্টিভে দেখি, ভারতীয় সংবিধান অনুযায়ী দেখি, ভারতীয় সংবিধানে মোট আজকের দিনে 6খানা মৌলিক অধিকার রয়েছে, অর্থাৎ 6 মৌলিক অধিকার রয়েছে। কিন্তু তোমরা যদি দেখো 1978 সালের আগে ভারতীয় সংবিধানে 7খানা মৌলিক অধিকার ছিল, হ্যাঁ, যেটা আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। সেই 6টা মৌলিক অধিকার কি, একটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, যেটা আমরা বাংলাতে বলবো সাম্যের অধিকার, যেটি আর্টিকেলস 14 to 18 আলোচনা করেছেন। এটা কি, রাইট টু ইকুয়ালিটি। স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, এটা আর্টিকেলস 19 to 22 এটা নিয়ে আলোচনা করেছে। শোষণের বিরুদ্ধে অধিকার যদি আমরা বলি, আর্টিকেলস 23 to 24 নিয়ে আলোচনা করেছে। ধর্মীয় স্বাধীনতার কথা যদি আমরা বলি, 25 to আর্টিকেলস 25 থেকে 28 নম্বর ধারা নিয়ে আলোচনা করেছে। এবার আমরা যদি বলি কালচারাল এবং এডুকেশনাল, সেটা হচ্ছে আর্টিকেল 29 এবং 30 নিয়ে আলোচনা করেছে। সংবিধানের প্রতিকারের কথা যদি বলি, তবে আর্টিকেলস 32 অর্থাৎ 32 আলোচনা করেছে। এবং আমরা আলোচনা করব, যেটা আগেই ক্লিয়ার করে দিই, সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি। এটা কবে ছিল, 1978 এর আগে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার ছিল। বর্তমানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নাই। কত নম্বর সংশোধনের মাধ্যমে, 44 নম্বর সংশোধনী, অর্থাৎ 44 নম্বর সংশোধনীর মাধ্যমে, যেটাকে অ্যামেন্ডমেন্ট বলা হয়। ঠিক আছে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে কি করা হয়, সেটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে দিয়ে 1978 সালে সেটাকে একটা লিগ্যাল রাইটস বানিয়ে দেওয়া হয়। বর্তমানে সম্পত্তির অধিকার তো রয়েছে, কিন্তু সেটা রয়েছে আর্টিকেলস 300A অর্থাৎ আর্টিকেলস 300 ক। সেখানে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার একটা লিগ্যাল রাইটস নামে রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে সম্পত্তির অধিকার বর্তমানে একটা লিগ্যাল রাইটস হিসেবে রয়েছে। এবার আমরা এই 6টি রাইটস আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করব সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি। এটা আর্টিকেলস 14 to 18 অর্থাৎ আর্টিকেল অর্থাৎ ধারা, কত নম্বর ধারা, ধারা কত থেকে 14 থেকে 18,
ধারা 14 থেকে 18 রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার নিয়ে আলোচনা করেছে। আমরা যদি 14 নম্বর ধারা অনুযায়ী দেখি, এখানে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, বাংলা ইংলিশে যেটা বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, যার বাংলা অর্থ হচ্ছে আইন সম্মুখে সমতা, অর্থাৎ আইন সবার জন্য সমান। সরকার কখনো কাউকে বেশি কাউকে কম না, আইনের চোখে সবাই সমান। যেমনটা ভোটাধিকারের ক্ষেত্রে যদি দেখি, একজন দরিদ্র মানুষও একটা ভোট দিতে পাবে, অনুরূপ ভাবে আমাদের প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন উনিও একটা ভোট দিতে পারবেন। গ্রামের মানুষ যতটা একটা ভোট দিতে পারবে, শহরের মানুষ একই ভোট দিতে পারবে। এর পাশাপাশি নারী শিশু থেকে শুরু করে প্রত্যেকের সবাইকে সমান অধিকার দেওয়া হবে, যার মানে হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের সমক্ষে সমতা, অর্থাৎ আইনের সমক্ষে সবাই সমান। দ্বিতীয়ত আমরা আলোচনা করব যে আর্টিকেল 15 নিয়ে, অর্থাৎ ধারা 15 নম্বর, ঠিক আছে, অর্থাৎ 15 নম্বর ধারাতে বলছে যে জাতি, যেটা ইংলিশে এটাকে বলা হয় যে নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড, রেস, রিলিজিয়ন, ডেট অফ প্লেস, এইভাবে, যেটাকে আমরা বাংলাতে বলবো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে কাউকে ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাউকে কখনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ তার বেসিসে কাউকে প্রায়োরিটি দেওয়া যাবে না। সকলে কি হচ্ছে, এটা হচ্ছে সাম্য, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ যাই হোক না কেন সবাই সংবিধান অনুযায়ী সমান। প্রত্যেকের অধিকার রয়েছে যে কখনো কাউকে মানে বর্ণ বৈষম্য কিংবা জাতি বৈষম্য কি ধর্ম বৈষম্য কিংবা লিঙ্গ বৈষম্যর ওপর নিষেধাজ্ঞা করা হয়েছে। এরপরে আমরা আলোচনা করব ইকুয়াল অপরচুনিটি, রাইট টু ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ সুযোগের সমতায়ন। সরকারি জবের ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দেওয়া হবে। আইপিএস এর এক্সাম থেকে শুরু করে, সরকারি চাকরি টিচার থেকে শুরু করে, সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ক্লারিক পোস্ট কেন হোক না কেন, প্রত্যেকটা জায়গায় ভারতের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো কিছুর বেসিসে না, সবাইকে সমান অধিকার দেয়া হয়েছে। কিসের ক্ষেত্রে? সরকারি চাকরিতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এবং সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। এমন কোনো চাকরি নাই যেখানে শুধুমাত্র বেসিস ভাবে কাউকে গুরুত্ব দেওয়া আছে, এমনটা না, সবাই সমান। যদিও কিছু ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে সোশ্যালি এবং এডুকেশনালি, এবং বিশেষভাবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং এসসি এসটি এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য বিশেষ একটা সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে আমরা আলোচনা করব আর্টিকেল 17। এখানে বলা হচ্ছে অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি, অর্থাৎ ছুঁয়াছুত, যেটা হিন্দিতে বলে, বাংলাতে বলা হয় অস্পৃশ্যতার অবসান। অর্থাৎ কেউ আগে এটা ভারতবর্ষে বিশাল একটা সমস্যা দেখা দিত যে জাতিভেদ প্রথার মাধ্যমেই হোক কিংবা ধর্মের বেসিসেই হোক, মানে একে অপরের টাচ করতো না। অনেকের ক্ষেত্রে এই নিম্ন মানসিকতা ছিল। সেক্ষেত্রে কি হয়, যেটা সংবিধানে একদম মৌলিক অধিকার এটা দিয়ে দেওয়া হলো যে কেউ যদি সেই অস্পৃশ্যতা করে তবে তার এগেনস্টে জেল সুপ্রিম কোর্ট শোনাতে পারে। অর্থাৎ অস্পৃশ্যতা রদ, যেটাকে আমরা বলবো অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি। ঠিক আছে, অর্থাৎ কাউকে কোনো রকম ভাবে আনটাচেবিলিটি করা যাবে না। তারপরে হচ্ছে উপাধি প্রদান নিষিদ্ধ। সামন্ততন্ত্র কিংবা বিভিন্ন ভাবে আগে যে রাজা, মহারাজ, তারপরে জমিদার, এই যে বিভিন্ন যে উপাধিগুলো ছিল সেগুলো সংবিধানে কি করা হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার যদি সংবিধানে সেগুলো নিষিদ্ধ করে দেওয়া হয় তবে ভারতরত্ন কেন দেওয়া হচ্ছে?
রাজীব গান্ধী রত্ন কেন দেওয়া হচ্ছে, তারপরে খেল রত্ন কেন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে দুটো গ্রাউন্ড রয়েছে। ওখানে বলা হয়েছে ডিফেন্স অর্থাৎ মিলিটারি এবং একাডেমিক ফিল্ডের জন্য সেখানে টাইটেল অর্থাৎ উপাধি দেওয়ার কথা বলা হয়েছে, বাকি সমস্ত টাইটেল অর্থাৎ উপাধি নিষিদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে সাম্যের অধিকার নিয়ে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব স্বাধীনতার অধিকার নিয়ে। স্বাধীনতার অধিকার আর্টিকেলস 19 to 22, অর্থাৎ এটাকে আমরা বলবো ধারা 19 থেকে 22। এই ধারাতে আলোচনা করা হয়েছে কি নিয়ে? স্বাধীনতার অধিকার নিয়ে, রাইট টু ফ্রিডম নিয়ে। রাইট টু ফ্রিডম কি? রাইট টু ফ্রিডম মানে হচ্ছে আমাদের স্বাধীনতার অধিকার। কিসে কিসে স্বাধীনতা থাকবে? মত প্রকাশে স্বাধীনতা থাকবে, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে, মিছিল করতে পারে, সংগঠন করতে পারে, তারপরে দেশ জুড়ে চলাকাল দেশের যে কোনো প্রান্তে তুমি যেতে পারো, কেউ তোমাকে বাধা দিতে পারে না। বসবাস ও পেশা বেছে নিতে পারে, তুমি ভারতের যে কোনো প্রান্তে গিয়ে জায়গা কিনতে পারো, তুমি যে কোনো জায়গায় বাড়ি বানাতে পারো, তুমি ভারতবর্ষের মধ্যে যে কোনো অকুপেশন অর্থাৎ পেশা তুমি নিজের মতো চয়েস করতে পারো। এটা বলা হয়েছে, এই যে অধিকারটা সেটাই হচ্ছে রাইট টু স্পিচ অর্থাৎ মত প্রকাশের অধিকার, সেই সম্বন্ধে বলা হয়েছে। তারপরে আর্টিকেলস 20-তে আর্টিকেলস 20-তে আরেকটা জিনিস বলা হয়েছিল, এখানে স্কিপ করা হয়েছে। 20 নম্বর ধারাতে বলা হয়েছে ব্যক্তি সুরক্ষা অধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় তবে তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। ব্যক্তিকে যদি আটক করা হয় তাকে নির্দিষ্ট একটা কারণের মাধ্যমে তাকে জানাতে হবে। এমনটা না যে কাউকে ইচ্ছে হলো আর অ্যারেস্ট করে নিল, এই জিনিসটা হবে না। আমরা যদি দেখি 21 নম্বর ধারা, এই ধারাতে এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট একটা ধারা, যার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের অধিকারগুলো সম্বন্ধে বলা হয়েছে। রাইট টু লাইফ ও পার্সোনাল লিবার্টি অর্থাৎ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তুমি কি খাবে, কি পড়বে, কেমন লাইফ লিড করবে, তারপরে তোমার বেসিক কি কি নিডস রয়েছে সেটা তুমি তোমার নিজের মতো করে ফুলফিল করতে পারো, কেউ কখনো তোমাকে বাধা দিতে পারে না। এইটা হচ্ছে তোমার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এর মধ্যেই তোমার আর্টিকেলস 21A, ঠিক আছে, যেটা বাংলাতে বলা হয় আর্টিকেলস ধারা 21-এর ক। এখানে কি বলা হয়েছে? শিক্ষা পাওয়ার অধিকার বলা হয়েছে, যে শিক্ষা পাওয়ার অধিকার হচ্ছে একটি মৌলিক অধিকার। তোমরা জানো জল পান করার অধিকার হচ্ছে একটি মৌলিক অধিকার। সেটা কিসের মধ্যে? এই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে চলে এসেছে। বুঝতে পারলে? ঠিক তেমনটাই আর্টিকেলস 21A, তোমরা যে শিক্ষা অর্জন করছো এটাও কিন্তু তোমাদের মৌলিক ধারা, মৌলিক অধিকার। বুঝতে পারলে? এবং আর একটা জিনিস আমরা আলোচনা করব, যেটা হচ্ছে নির্বিচারে আটক অর্থাৎ গ্রেপ্তার থেকে সুরক্ষা। 22 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে নির্বিচারে আটক করা যাবে না, তার সুরক্ষা থাকতে হবে, তাকে প্রপার কারণ দেখাতে হবে। এইগুলোর মাধ্যমে একটি ব্যক্তি যে স্বাধীন রয়েছে সেই স্বাধীনতার অধিকার এই একটা বিশেষ ভূমিকা পালন করে একটি স্বাধীন দেশে ব্যক্তি স্বাধীনতা। এরপরে আমরা আলোচনা করব, তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা শুনি চাইল্ড লেবার নিষিদ্ধ, এটা কিভাবে, তাই তো, কিংবা মানুষকে বিক্রি করা যাবে না, এটা কিভাবে? তো এইটাই হচ্ছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার যদি আমরা দেখি তবে এটাকে আমি মিটিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আর্টিকেলস 23 to 24, যেটাকে বাংলাতে আমরা লিখব ধারা
23 এবং 24। ধারা 23 এবং 24-এ কি বলা হচ্ছে যে শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ কোনো কিছু যদি শোষণ হয় তার বিরুদ্ধে বলার অধিকার কিন্তু রয়েছে। কোনো ব্যক্তি যাকে পাচার করা, যেমন হিউম্যান ট্রাফিকিং বলা হয়, স্পেশালি আমাদের দেশে সব থেকে বেশি দেখা যায়, এখন অনেকটা কমে গেছে, গ্রাম বাংলা কিংবা বিভিন্ন শহরে হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ নারী পাচারের কথা আমরা দেখতে পাই, এবং সেটা অনেকটা কমে গেছে, আমরা শিশু পাচারের কথা দেখতে পাই। তো সেটা এগেনস্টে কিন্তু কি করা হয়, শোষণের বিরুদ্ধে, অর্থাৎ কোনো মানবকে বিক্রি করা যাবে না, হিউম্যান ট্রাফিকিং করা যাবে না, তার সাথে সাথে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো রকম শ্রম করা যাবে না। অর্থাৎ আর্টিকেল 23-এ বলা হচ্ছে যে মানব পাচার ও জোরপূর্বক শ্রম টোটালি কি নিষিদ্ধ। এবং 24 নম্বর ধারায় বলা হচ্ছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে, সে পুরুষ শিশু হতে পারে নারী শিশু হতে পারে, তাকে কোনো রকম ভাবে বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। অর্থাৎ কোনো কারখানায় বলো কিংবা এমন কোনো কাজ যেখানে শিশুটির যে পারিশ্রমিক, যার মাধ্যমে তার দৈহিক কিংবা শিক্ষা ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন আমরা দেখব স্পেশালি বিভিন্ন কলকারখানা, বিভিন্ন জায়গায় শ্রম, শিশু শ্রম করা হয়, সেটাও কিন্তু মৌলিক অধিকার হিসেবে যদি দেখি সেগুলো অন্যায়। যদি কোনো শিশুকে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে যদি কাজে লিপ্ত হয়, তার যে লিপ্ত করেছে তার এগেনস্টে যদি পুলিশের কাছে কমপ্লেন করা হয়, তবে কিন্তু তার আটক হয়ে যাবে। কার? শিশুটির না, যে শিশুটাকে বিপজ্জনক কাজে নিযুক্ত করেছেন। এরপরে আমরা দেখব, তোমরা মাঝে মধ্যে শুনবে ভারতীয় নিউজ চ্যানেলে বলো, বিভিন্ন জায়গায় দেখবে ধর্মীয় অধিকার হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এই কথাগুলো অনেকেই বলে, ঠিকই ধরেছো তুমি। আমাদের যে মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে অন্যতম একটি মৌলিক অধিকার হচ্ছে ধর্মীয় অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটি ভারতীয় সংবিধানের আর্টিকেলস অর্থাৎ ধারা 25 থেকে 28 পর্যন্ত এই ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। কত? ধারা 25 থেকে 28, যেটা আমরা ইংলিশে কি লিখবো 25 to 28। ঠিক আছে, এই যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর্টিকেলস ধারা 25, এখানে বলা হয়েছে ধর্ম পালনের স্বাধীনতা। প্রত্যেকটা ব্যক্তি তার ধর্ম পালনের স্বাধীনতা, সে যে কোনো ধর্মেও হোক কিংবা সে যদি কোনো ধর্ম নাও মানে, সেটাও কিন্তু তার স্বাধীনতা। অনেকে দেখবে নাস্তিক, যারা কোনো ধর্মে বিশ্বাসী করে না, সেটাও কিন্তু তাদের ধর্ম পালনের স্বাধীনতা, তারাও কিন্তু একটা অধিকার ভোগ করে। তাকে কিন্তু জোরপূর্বক কেউ বলতে পারে না যে তুমি এই ধর্মে এসো। প্রত্যেকটা ব্যক্তি তার অধিকার রয়েছে, সে তার নিজের ধর্ম নিজের মতো করে পালন করার। ঠিক আছে, আমরা দেখব 26 নম্বর ধারায় বলেছে যে প্রত্যেকটা ধর্ম অনুসরণকারী ব্যক্তি তারা নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার তারা নিজেদেরই রয়েছে। অর্থাৎ কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, সে মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, চার্চ হতে পারে, কিংবা গুরুদুয়ারা হতে পারে, কিংবা আরো কোনো হতে পারে, সেগুলো পরিচালনার অধিকার যে যে ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান হোক, তারাই কিন্তু সেটি পরিচালনা করবে, সেখানে কিন্তু স্টেট ইন্টারফিয়ার করবে না। তারপরে 27 নম্বর ধারায় বলা হচ্ছে যে ধর্মীয় উদ্দেশ্য কোনো রকম ট্যাক্স নেওয়া যাবে না। অর্থাৎ ধর্মীয় উদ্দেশ্যে কর আরোপ নিষিদ্ধ টোটালি। কিসে বলা হয়েছে? 27 নম্বর ধারাতে। এটাকে আবার 27 লিখে, কারণ ইংলিশে 29 দেখাবে তখন, তাই তো। তারপরে আমরা দেখব 28 নম্বর ধারায় বলছে যে নিরপেক্ষ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমরা দেখব সেটা হচ্ছে রাষ্ট্রীয় কেন্দ্রিক হবে, কিন্তু কোন নিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা টোটালি নিষিদ্ধ।
অর্থাৎ সেখানে কোনো ধর্মীয় শিক্ষা আরোপ করা যাবে না, যাতে করে প্রত্যেকে ব্যক্তির যে ধর্মীয় স্বাধীনতা তারা নিজেরাই নিজেদের ধর্মীয় স্বাধীনতা হিসেবে পালন করে। এই হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এবার আমরা আলোচনা করব সংস্কৃতি ও শিক্ষার অধিকার নিয়ে, যেটাকে আমরা বলি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এটাও হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ যেটাকে আমরা বলবো মৌলিক অধিকার। দেখো, মৌলিক শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, এইটা যদি আমরা দেখি আর্টিকেলস অর্থাৎ ধারা 29-এ বলা হয়েছে যে কোনো গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের অধিকার রয়েছে। অর্থাৎ সে গোষ্ঠী বলতে এখানে ধর্মীয় গোষ্ঠীর কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো ধর্মীয় গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের অধিকার রয়েছে। শুধু এই গোষ্ঠীর ধর্মীয় সংস্কৃতির কথা বলছে না, সেক্ষেত্রে কিন্তু ভাষারও কথা বলা হচ্ছে। তাদের যে ভাষা সংরক্ষণের, তুমি দেখবে যে আমাদের দেশে প্রচুর ভাষা রয়েছে, ঠিক তেমনি আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সংস্কৃতি রয়েছে। প্রত্যেকের সেই সংস্কৃতিকে সংরক্ষণের অধিকার রয়েছে, বুঝতে পেরেছ? সেক্ষেত্রে আমরা যদি বলি 29 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের অধিকার রয়েছে। সে প্রত্যেকটা গোষ্ঠী তারা নিজস্ব যে কোনো তোমার সংস্কৃতি হোক না কেন, সেটা সাহিত্য হোক, ভাষা হোক, ধর্মীয় হোক, যে কোনো সংস্কৃতি কি রয়েছে, সংরক্ষণের অধিকার রয়েছে। অনুরূপভাবে আমরা যদি দেখি 30 নম্বর ধারায় বলা হচ্ছে যে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা, অর্থাৎ ভারতীয় যে সংখ্যালঘু রয়েছে ধর্মীয় এবং ভাষার ভিত্তিতে, সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানটা তারা নিজেরাই পরিচালনা করবে এবং তারা চাইলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাও করতে পারে। এটা হচ্ছে আর্টিকেল 30-তে বলা হয়েছে। এবার সংখ্যালঘুদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার উদাহরণ যদি আমরা দেখি, তবে দেখবে সেন্ট পল কলেজ, ঠিক আছে, এইগুলো, এটা একটা জামিয়া মিলিয়া ইসলামিয়া, এটা হচ্ছে একটা মাইনরিটি ইনস্টিটিউশন। এরপরে যদি আমরা দেখি আলিয়া, যেটা কলকাতাতে রয়েছে, সেটাও কিন্তু একটা মাইনরিটি ইনস্টিটিউশন। আমরা যদি দেখি যে খ্রিস্টান কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, সেটাও একটা মাইনরিটি প্রতিষ্ঠান। এইগুলো কি হচ্ছে, তারা সংখ্যালঘু ভারতীয়দের মধ্যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাও করবে এবং তাদের পরিচালনাটা অধিকারও কিন্তু তাদের মধ্যে রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, সংস্কৃতি বলতে স্পেশালি যে এখানে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু কিসের বেসিসে বলা হয়েছে, দুটার বেসিসে, ধর্মীয় এবং ভাষাগত। ধর্মীয় এবং ভাষাগত এই দুটোর বেসিসে সংখ্যালঘু নির্ধারণের কথা বলা হয়েছে, ঠিক আছে। আমরা যদি দেখি এই যে সংস্কৃতি এবং অধিকার, সেটা কিন্তু বিশেষভাবে বলা হয়েছে কিসের ক্ষেত্রে, যে ধর্মীয় এবং ভাষাগতর ক্ষেত্রে। তবে তোমরা দেখলে সংস্কৃতি ও শিক্ষার অধিকার সম্বন্ধে যে এইগুলো ইনস্টিটিউশন, এর সাথে সাথে বাঁকুড়া খ্রিস্টান কলেজ বলো, এছাড়া আরো অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু মাইনরিটি কিংবা যেটাকে আমরা বলবো সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো প্রতিষ্ঠা এবং তার পাশাপাশি পরিচালনা করার অধিকার তাদের নিজস্ব রয়েছে। এবার আমরা আলোচনা করব সংবিধান প্রতিকারের অধিকার, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশন রেমেডিজ। ধরো মৌলিক অধিকার তোমাদেরকে দেয়া হয়েছে, এবার ধরো মৌলিক অধিকার তোমাদের দেয়া হয়েছে, ধরো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলো, অর্থাৎ মৌলিক অধিকার কোনো কারণে বিঘ্নিত হলো,
মৌলিক অধিকার তোমার যেটা রয়েছে সেটা কারো মাধ্যমে সেটা প্রযোজ্য হচ্ছে না, কিংবা তুমি মৌলিক অধিকার সঠিকভাবে প্রণয়ন কিংবা এনজয় করতে পারছো না। তুমি কি করবে? তোমার যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে যদি তুমি নিজের ব্যক্তিগত জীবনে না অধিকার ভোগ করতে পারো, কিংবা কেউ যদি অন্যায়ভাবে তোমার সাথে কিছু করে, তবে কিন্তু তুমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। সেটা হচ্ছে সংবিধান প্রতিকারী অধিকারের মাধ্যমে। সেটা হচ্ছে আর্টিকেল 32 অর্থাৎ ধারা 32 নম্বর। সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তবে তার অধিকার রয়েছে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে যাওয়ার কথা। যে মৌলিক অধিকারের ক্ষেত্রে সে আদালতের কাছে যেতে পারে, এবং আদালত যদি দেখে যে তার মৌলিক অধিকার সত্যি ক্ষুণ্ণ হয়েছে, তখন আদালত কি করতে পারবে? 5খানা রিটস জারি করতে পারবে। রিট যেটাকে বলা হয় রিটস, ঠিক আছে, যেটাকে বাংলাতে বলা হয় লেখো, যেটাকে আমরা কি বলবো ইংলিশে রিটস বলে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার এই লেখোটা কি, কিংবা রিটস আমরা কাকে বলবো? লেখো মানে হচ্ছে, লেখকে যদি আমরা সহজভাবে বলি, এটার মানে হচ্ছে বিশেষ আদেশ। বিশেষ আদেশ কার দ্বারা? সুপ্রিম কোর্টের দ্বারা, কোর্টের দ্বারা। যদি কোনো ব্যক্তি সে সঠিকভাবে যদি তার মৌলিক অধিকার এনজয় না করতে পারে, উপভোগ না করতে পারে, সে কোর্টের কাছে যাবে, এবং কোর্ট যদি দেখে যে সত্যি অন্যায় হয়েছে, তখন কোর্ট কি করবে? বিশেষ আদেশ জারি করতে পারে। সে বিশেষ আদেশটাকে আমরা ইংলিশে বলি রিটস এবং বাংলাতে বলি লেখো, ঠিক আছে। আমাদের সংবিধানে এই 5টি লেখো জারি করার কথা বলা হয়েছে: হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্সিয়ারি এবং কোয়ারেন্টো। আমরা প্রথমে দেখব হেভিয়াস কর্পাস সম্বন্ধে। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে কোনো ব্যক্তিকে যদি বিনা অপরাধে আদালতে বন্দী করে দেওয়া হয়, অর্থাৎ হ্যাবিয়াস কর্পাস মানে হচ্ছে হিউম্যান বডি সম্বন্ধে বলা হচ্ছে, যে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে আদালতে বন্দী করে দেওয়া হয়, তখন কোর্ট কি করবে? হ্যাবিয়াস জারি অর্থাৎ বিশেষ আদেশ জারি করবে। কিসের জন্য? যে তাকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য। অর্থাৎ তার মৌলিক অধিকার কি? দেশের যে কোনো প্রান্তে যেতে পারে, সে নিজের মতো লাইফ লিড করতে পারে। তাই সে যদি কোনো অন্যায় না করে এবং তাকে যদি জেলে ভরে দেওয়া হয়, তবে কি হবে? তার মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে। তখন কোর্ট কি করবে? হ্যাবিয়াস কর্পাস অর্থাৎ স্পেশাল আদেশ জারি করবে তাকে যাতে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে কমান্ড, আদেশ দেওয়া। ম্যান্ডামাস মানে হচ্ছে যদি সরকারি কোনো কাজে যদি ওপর কোন রকম আইনি নিষিদ্ধ করতে বাধ্য করে, সেক্ষেত্রে ম্যান্ডামাস প্রয়োগ করা যেতে পারে। ঠিক তেমনটাই প্রোহিবিশনটা কি? যখন নিম্ন আদালতকে তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজ করা থেকে ব্যাহত থাকার কথা বলা হয়, অর্থাৎ উচ্চ আদালত নিম্ন আদালতকে বলবে বিশেষ কোনো কাজ যেটা নিম্ন আদালত তার ক্ষমতার বাইরে গিয়ে সে যাতে কোনো কাজ না করে, সেটা আদেশ দিতে পারে। এর পাশাপাশি সার্সিয়ারিতে বলা হয়েছে নিম্ন আদালতের কোনো রায়কে উচ্চ আদালত বাতিল করে দিতে পারে। ধরো কোনো একটা ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিংবা কোনো একটা ব্যক্তিকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বন্দী করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সে কোনো অন্যায় করেনি, কিংবা এমন কোনো ইস্যু দাঁড়ালো যেখানে নিম্ন আদালত রায়দান করেছে, সেই রায়দানটাকে উচ্চ আদালত বলতে পারে যে সেই রায়দানটা আর যাতে কন্টিনিউ না করে। বুঝতে পেরেছো? অনুরূপ ভাবে আরেকটা বিশেষ আদেশ হচ্ছে কোয়ারেন্টো।
যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি কাজে যুক্ত হয়ে যায়, তখন যখন কোনো একটা ব্যক্তি বেআইনিভাবে কোনো সরকারি কাজে যুক্ত হয়ে গেল, তার মানে কি হলো, অন্য কোনো একটি ব্যক্তি তার যোগ্য জায়গাটা ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ ধরো আমি এবং আরেকজন ব্যক্তি রয়েছে, আমি কোনো সরকারি একটি চাকরির জন্য আমি যোগ্য, আমি পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, পাস করেছি। অনুরূপভাবে আমার জায়গায় কাউকে অন্যায়ভাবে বেআইনিভাবে যদি অন্য কাউকে চাকরিটা দিয়ে দেওয়া হয়, তার মানে কি আমার মৌলিক অধিকার হনন করা হচ্ছে। রাইট টু ইকুয়াল অপরচুনিটি, যেটা আমার মৌলিক অধিকার রয়েছে, সরকারি কাজে আমারও অধিকার রয়েছে, তারও অধিকার রয়েছে। কিন্তু আমি ভালো পারফরমেন্স করে যদি আমি চাকরি না পাই, সে আমার থেকে খারাপ পারফরমেন্স করে যদি চাকরি পেয়ে যায়, আমি সরকার যদি দেই ভুল, তাহলে সরকারের এগেনস্টে, যদি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে নেই, ব্যক্তির এগেনস্টে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি কিংবা হাইকোর্টে যেতে পারি। সেটা কি করবে? আদালত বিচার করবে। যদি দেখে সত্যি আমি যোগ্য, তখন সে কোঅরেন্টো অর্থাৎ বেআইনিভাবে সরকারি যে পদটা অন্য কেউ ছিল, সেই জায়গায় তাকে বদল করে আমাকে সেই জায়গায় চাকরি দেওয়ার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের রয়েছে। এইগুলো হচ্ছে সংবিধান প্রতিকারের অধিকার। আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? আমরা যেটা আজকে আলোচনা করলাম, সেটা কি নিয়ে আলোচনা করলাম? সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? আজকে এই পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের এলিট ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, এবং যাদের এলিট ইউটিউবের সাথে সাথে এলিট যে অ্যাপটা রয়েছে, সেটাও তোমরা ডাউনলোড করো, এবং সেটা লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা নীতি নির্দেশক তত্ত্ব বলবো, এবং মৌলিক কর্তব্য। এই দুটো জিনিস নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এলিট ইউটিউবের সাথে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।